আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ভারত পাকিস্তানের মধ্যে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই। সীমান্ত পারে সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে বলে জানান তিনি। অপারেশন সিন্দুর পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অপ্রতিরোধ্য জবাব বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রক ত্রিপুরা স্টেট রাইফেলস টিআরএস এর আরও একটি ব্যাটালিয়ন গঠনে অনুমোদন দিয়েছে। তুরস্কে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা থেকে রুশ রাষ্ট্রপতি বিরত থাকার সিদ্ধান্ত জানানোর পর ইউক্রেনের প্রেসিডেন্টও বৈঠকে যোগ দিচ্ছেন না। দুবারের অলিম্পিক পদকজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া আজ কাতারের দোহায় তার প্রথম ডায়মন্ড লিগ ম্যাচে খেলতে নামবেন। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন। বলেছেন ইসলামাবাদের সঙ্গে যে কোনো রকম বোঝাপড়া হবে কঠোরভাবে দ্বিপাক্ষিক। নতুন দিল্লিতে গতকাল এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত স্পষ্ট করে দিয়েছে যে পাকিস্তানের সঙ্গে কথা হবে কেবল পাক অধিকৃত কাশ্মীরে বেআইনিভাবে তাদের দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড খালি করার বিষয়ে। Our relations, our dealings with them will be strictly bilateral. That is a national consensus for many years, and there is absolutely no change. Pakistan has a list of terrorists who need to be handed over. They have to shut down the terrorist infrastructure. We are prepared to discuss with them what is to be done on terrorism. Those are the talks which are feasible. বিদেশমন্ত্রী জোর দিয়ে বলেন যে এ বিষয়ে জাতীয় মতৈক্য বহু বছর ধরে চলে আসছে এবং এ বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা স্পষ্ট করে দিয়েছেন যে পাকিস্তানের সঙ্গে কেবল সন্ত্রাসবাদ নিয়ে কথা হবে। পাকিস্তানের কাছে সন্ত্রাসবাদীদের যে তালিকা রয়েছে তা হস্তান্তরের পাশাপাশি জঙ্গি পরিকাঠামোগুলি পুরোপুরি ধ্বংস করে দিতে হবে বলে ড জয়শঙ্কর মন্তব্য করেন। বিদেশমন্ত্রী এ বিষয়ে জোর দিয়ে জানিয়েছেন যে পাকিস্তানের চালানো সীমান্ত পারের সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে। এর আগে নতুন দিল্লিতে হন্ডুরাসের দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে ড জয়শঙ্কর বলেন, শেষ 3 দশকে ভারত এবং হন্ডুরাসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য 300 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হয়েছে। নতুন দিল্লিতে হন্ডুরাসের দূতাবাসের উদ্বোধন বাণিজ্য প্রচারকে সহায়তা করবে এবং ব্যবসায়ীদের মেলামেশার কেন্দ্র হিসেবে দূতাবাসকে ব্যবহার করতে উৎসাহিত করবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অপ্রতিরোধ্য জবাব। শ্রীনগরের বাদামীবাগ ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর 15 কোরের জওয়ানদের উদ্দেশ্যে গতকাল ভাষণ দিতে গিয়ে তিনি ভারতীয় সশস্ত্র বাহিনীর শৌর্য, সাহস এবং নিখুঁত অভিযানের প্রশংসা করেন। ऑपरेशन सिंदूर सिर्फ एक सैन्य कार्रवाई भर नहीं है, बल्कि भारत की राजनीतिक, सामाजिक और सामरिक इच्छा शक्ति का प्रतीक है। यह ऑपरेशन आतंकवाद के खिलाफ भारत की दृढ़ इच्छा शक्ति का और सैन्य शक्ति की क्षमता और संकल्प शक्ति का भी प्रदर्शन है। हमने दिखाया है, भारत आतंकवाद के खिलाफ जब भी कोई कार्रवाई करेगा तो आतंकवादियों और उनके आकाओं के लिए सरहद पार की जमीन भी सुरक्षित नहीं रहेगी। শ্রী সিং বলেন, দেশ মাতৃভূমি রক্ষায় সামরিক বাহিনীর সাহস, দায়বদ্ধতা এবং দৃঢ় সংকল্পের জন্য গর্বিত। পাকিস্তান কিভাবে দায়িত্বজ্ঞানহীনের মতো ভারতকে হুমকি দিয়েছে গোটা বিশ্ব তা দেখেছে। পাকিস্তানের হাতে পরমাণু হাতিয়ার কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শ্রী সিং বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর উচিত ওই দেশটির পরমাণু হাতিয়ারের ওপর নজরদারি চালানো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সহ বরিষ্ঠ সেনা আধিকারিকরা। মৎস্যক্ষেত্রের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল একটি বৈঠক করেন। বৈঠকে গভীর সমুদ্রে মাছ ধরা এবং সামুদ্রিক খাদ্য রপ্তানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং সহ উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন যে সরকার এই ক্ষেত্রকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং এর পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যাপক কাজ করেছে। সরকার দেশের মৎস্যজীবীদের জন্য ঋণ এবং বাজারের সুযোগ বাড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক
ত্রিপুরা স্টেট রাইফেলস টিআরএস এর আরও একটি ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে। ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের সময় টিআরএস এর নতুন ব্যাটালিয়ন তৈরির যে প্রস্তাব দিয়েছিলেন তার ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মুখ্যমন্ত্রীর দপ্তরের আধিকারিক সূত্রে জানা গেছে, টিআরএস এর এই নতুন ব্যাটালিয়ন তৈরির জন্য কেন্দ্রীয় সরকার এককালীন 50 কোটি টাকার আর্থিক সহায়তা দেবে। মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্তের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ত্রিপুরা স্টেট রাইফেলসের জন্য আরেকটি ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন তৈরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনুমোদন দেওয়ায় রাজ্যের নিরাপত্তা বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে এর ফলে। ওয়াকফ সংশোধনী আইন 2025-কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ মামলায় সুপ্রিম কোর্ট আগামী মঙ্গলবার 20 তারিখ অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত নেবে। প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি জর্জ আগস্টিন মাসিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই দিন 1995-এর ওয়াকফ আইনের কোনো ধারার উপর স্থগিতাদেশ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে না। এদিকে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা করে উত্তপ্ত হয়ে ওঠা মুর্শিদাবাদের সংঘর্ষদীর্ণ এলাকায় পরিস্থিতি খানিকটা শান্ত হলেও আপাতত 31 জুলাই পর্যন্ত সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে গতকাল সল্টলেকে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। অবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়া, পরীক্ষায় না বসা সহ একাধিক দাবিতে আন্দোলনরত শিক্ষকরা বিকাশ ভবনে ঢুকতে গেলে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, পরে তা ধস্তাধস্তির রূপ নেয়। বিকাশ ভবনের সামনে বিক্ষোভকারীরা অবরোধ শুরু করলে ভেতরে আটকে পড়েন বিকাশ ভবনে আসা হাজার খানেক কর্মী ও অন্যান্য কাজে আসা মানুষজন। সন্ধ্যার পর বাড়ে পুলিশি সক্রিয়তা, বেধড়ক লাঠিচার্জ করে খালি করে দেওয়া হয় বিকাশ ভবনের গেট। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। তুরস্কে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা ঘিরে জটিলতা সৃষ্টি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই বৈঠকে যোগ দিচ্ছেন না। এদিকে রাশিয়া দ্বিতীয় স্তরের প্রতিনিধি দল পাঠিয়েছে। আগেই জানানো হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনা থেকে নিজেকে সরিয়ে নেন। আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। তিনি বলেন, রাশিয়ার প্রতিনিধি দলে এমন কোনো ব্যক্তি নেই যিনি নিজে থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। মস্কো যুদ্ধ শেষ করতে চাইছে না বলে তিনি অভিযোগ করেন। এদিকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, এই শান্তি আলোচনা থেকে বিশেষ কিছু অগ্রগতির সম্ভাবনা না থাকায় তিনিও বৈঠকে যোগ দিচ্ছেন না। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি সাক্ষাৎ না হওয়া পর্যন্ত শান্তি আলোচনায় প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। উল্লেখ্য, রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গত রবিবার সরাসরি পুনরায় আলোচনা শুরুর প্রস্তাব দেওয়ার পরেই ইস্তানবুলে বৈঠকের ব্যবস্থা করা হয়। রাশিয়ার হয়ে আলোচনায় থাকছেন রাষ্ট্রপতির প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কি। আজই এই বৈঠক হওয়ার কথা। 2022-এ যুদ্ধ শুরু হওয়ার পরেই প্রথম রাশিয়া ইউক্রেনের মধ্যে তুরস্কে সরাসরি বৈঠক বসতে চলেছে। গাজা ভূখণ্ডে বুধবার মধ্যরাত থেকে ইসরায়েলি বিমান হামলায় 115 জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে এটি নৃশংসতম আক্রমণের অন্যতম ঘটনা। দক্ষিণের শহর খান ইউনিসে রাত দিনের বোমা হামলায় বাস্তব চিত্র পরিবারগুলির আশ্রয়স্থল ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি নিহত হয়েছেন 56 জন। উত্তরের জাবালিয়া শহরে একটি স্বাস্থ্যকেন্দ্র, জাবালিয়া শরণার্থী শিবিরে একটি প্রার্থনা স্থলকে নিশানা করে বোমা হামলা চালানো হলে 13 জন প্রাণ হারান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ওই অঞ্চলে সাম্প্রতিক সফরের সময় এবং নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে অপ্রত্যক্ষ বোঝাপড়া এবং হামাস ও ইসরায়েলের মধ্যে পণবন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা চলার মাঝে ইসরায়েলের এই বিমান হামলার ঘটনা। সরকার তুরস্কের গ্রাউন্ড হ্যান্ডলিং ফার্ম সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র বাতিল করেছে। সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ব্যুরো এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2022 সালের নভেম্বরে BACAS এর মহানির্দেশক এই কোম্পানির নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র অনুমোদন করেছিলেন। সেলেবি এভিয়েশন দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, গোয়া, কোচি এবং কন্নুর সহ 9টি শহরের বিমানবন্দরগুলিতে যাত্রী হ্যান্ডলিং, ফ্লাইট অপারেশন, পণ্য এবং ডাক পরিষেবার পাশাপাশি অ্যারোব্রিজ ব্যবস্থাপনাও করে। সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত সুহেল খান
গতকাল ভারতের বিভিন্ন রাজ্য থেকে হজযাত্রায় যাওয়া পুণ্যার্থীদের সঙ্গে দেখা করেন। নিরবচ্ছিন্ন ও নির্ঝঞ্ঝাট হজযাত্রা নিশ্চিত করতে এই উদ্যোগ বলে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সমাজ মাধ্যমের এক বার্তায় জানানো হয়েছে। উল্লেখ্য, ভারতের হজযাত্রীদের প্রথম দল 29 এপ্রিল সৌদি আরবে পৌঁছেছে। ভারতের দুবারের অলিম্পিক পদকজয়ী ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া আজ কাতারের দোহায় তার প্রথম ডায়মন্ড লিগ ম্যাচে খেলতে নামবেন। বিশ্ব অ্যাথলেটিক্স ও ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের সঙ্গে নীরজ চোপড়ার যৌথ উদ্যোগে আগামী 24 মে থেকে প্রস্তাবিত এনসি ক্লাসিক 2025 বাতিল হয়ে যাওয়ায় এটি হবে তার প্রথম বড় মঞ্চ, যেখানে তিনি নিজের সেরাটি তুলে ধরবেন বলে সকলের আশা।